এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ উপস্থিত করব ক্রিকেট দুনিয়ার এমন এক উজ্জ্বল নক্ষত্রকে। উনি যখন মাঠে নামেন তখন তাবড় তাবড় বোলারদের কপালে ঘাম জমতে শুরু করে। ক্রিকেটের এমন এক নক্ষত্র যিনি ক্রিকেটের সব ফরম্যাটে খেলে এই দেশের নাম উজ্জ্বল করেছেন। যখন ইন্ডিয়া টি-20তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো আর যখন ইন্ডিয়া ওয়ানডেতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, দুটোতেই এই ক্রিকেটারের অনেক বড় অবদান ছিল। প্লিজ ওয়েলকাম গৌতম গম্ভীর। আর আজকের এই মামলার শুনানির জন্য জাজ হিসেবে আমি আমন্ত্রণ জানিয়েছি ফর্মার ক্রিকেটার অমিত ভান্ডারীকে। অমিত ভান্ডারী। তাহলে এবার মামলা শুরু করছি। আপকি আদালতে প্রথম অভিযোগ ক্রিকেট স্টার গৌতম গম্ভীরের বিরুদ্ধে। আপকি আদালতে ক্রিকেট স্টার গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি স্বভাবগতভাবে ভীষণই দুষ্টু। মুখ দেখে তো আপনাকে খুবই সাদাসিধে মনে হয়, কিন্তু আমি শুনেছি দুষ্টুমির লিস্টে আপনি নাকি সবার আগে থাকেন। স্যার দেখুন, আমি ছোটবেলা থেকেই প্রচুর দুষ্টুমি করেছি, আর এটা যে কোনো আই থিঙ্ক যে কোনো ইয়াংস্টাররা একটু দুষ্টুই হয়। আমার স্কুলেও আমি প্রচুর বদমাশি করেছি, অ্যান্ড ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই স্কুল ডেজ। আর এখন আমিও ম্যাচিওর হয়ে গেছি। আগে যতটা দুষ্টুমি করতাম এখন আর সেসব করি না। ছোটবেলায় আমি শুনেছি কারোর প্যান্টে আপনি চুইংগাম লাগিয়ে দিতেন। সব রকমের দুষ্টুমি আমি করেছি। অন্যের গায়ে চুইংগাম ছুঁড়েছি, চুইংগাম লাগিয়েওছি। চুইংগাম শুধু তাই নয়, মানে ফোমও লাগিয়েছি। কিন্তু এইসব ছোটবেলার দুষ্টুমি ছিল। আর প্রতিবেশীদের জানলার কাঁচ ভেঙে দিতেন। আমি গাড়ির কাঁচও ভেঙেছি, অন্যের জানলার কাঁচও ভেঙেছি। তো আই থিঙ্ক আমার কাছে এগুলোর কোনোটাই ভুল নয়, কারণ ক্রিকেট যারা খেলে এটা তাদের জীবনের একটা পার্ট, এরকম হতেই পারে। তো এতে আমি কোনো ভুল দেখি না। যুবরাজ সিং যখন আপকি আদালতে এসেছিলেন তখন উনি বলেছিলেন যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সবচেয়ে বেশি দুষ্টু যদি কেউ থেকে থাকে তার নাম সচিন তেন্ডুলকর। দেখুন, সবাই খুনসুটিতে এক্সপার্ট। আমি একজন বা দুজনের নাম বলতে পারবো না। খুনসুটিতে এক্সপার্ট। দেখুন, হরভজন সিংও খুব মজার। অনেকেই খুনসুটি করে, প্রত্যেকেরই ধারণাটা আলাদা বদমাইশি করার জন্য। আর এটা এক ধরনের স্ট্রেস বাস্টারও বটে। যদি আপনি খুনসুটি না করেন তাহলে এত স্ট্রেসফুল এনভায়রনমেন্ট থাকে এক এক সময়। যখন আপনি ইন্ডিয়ার জন্য খেলছেন তখন খুনসুটি করলে অতটা স্ট্রেস হয় না। এমন কোনো দুষ্টুমি যেটা আপনি বলতে চান আমাদের দর্শকদের? দেখুন, আমার মনে আছে যখন আমি আন্ডার 16-এ প্রথম বছর দিল্লির হয়ে খেলি, যিনি টিসোর ওনার ছিলেন, টিসো আমাদের স্পন্সর ছিল, বম্বেতে হয়েছিল সেই কোয়ার্টার ফাইনাল। আমি সেই মালিকের মুখে চুইংগাম ছুড়ে দিয়েছিলাম আর ধরাও পড়ে গিয়েছিলাম। সব থেকে খারাপ ব্যাপার যেটা হয়েছিল সেটা মালিকের মুখে চুইংগাম ছুড়ে ধরা পড়ে যাবো ভাবিনি। তখন আমি আন্ডার 16-এ, আমার বয়স হবে 14 কি 15। আমার জীবনে সব থেকে বড় বদমাশি এটাই ছিল। আর সবচেয়ে বেশি অ্যাগ্রেশন আপনাকে যদি কখনো দেখা যায় সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। শুধু আমার নয় স্যার, উল্টো দিকের টিমে পাকিস্তান থাকলে সমস্ত ভারতীয়দেরই রক্ত গরম হয়ে যায়, সেটা দেখা যায়। আর পাকিস্তানের ওপর যদি ক্ষোভ বেড়ে যায় সেটার একটা কারণ হলো ভাষা। তো অনেক সময় কিছু শব্দ এদিক ওদিক থেকে আসে যেটা ক্যামেরার সামনে এক্সপ্রেস করা যায় না একেবারেই। সেই জন্যই আরও ক্ষোভ বেড়ে যায়, মানুষ অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। এমন কোন বোলার আছে যাকে ধুলাই করে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন? পাকিস্তানের এগেনস্টে যদি ভালো রান করতে পারি তাহলে সব থেকে বেশি খুশি হই। এমন নয় যে পাকিস্তানের এগেনস্টে, কারণ আপনি এত শুনেছেন ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারে আর ওদের রাইভালরির ব্যাপারে। যখন ক্রিকেট শুরু হয় তখন আপনার মনে হয় যে পাকিস্তানের এগেনস্টে যেভাবেই হোক জিততে হবে। তো এটাই মনে হয় একটা রিজন যে পাকিস্তানের এগেনস্টে যখন আমরা ভালো পারফর্ম করি তখন আমরা খুব খুশি হই। এমন কোনো বোলার আছে যার মুখোমুখি হতে আপনার ভয় লাগে, মানে আজও? সামওয়ান লাইক ব্রেটলি, আর এরকম অনেক ডেইল স্টেন, এরকম অনেক বোলার আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। মুরলীধরন আছে, আরও অনেক আছে যাদেরকে ভয় লাগে। ওদের এগেনস্টে রান করা খুবই মুশকিল, কিন্তু চ্যালেঞ্জ তো এটাই একটা ক্রিকেটারের জন্য। এরকম বোলারদের এগেনস্টে রান করা মানেই খুবই আনন্দের একটা ব্যাপার। যাদের ব্যাপারে আপনি অবশ্যই জানেন যে ওরা খুবই ভালো একটা বোলার, তাদের এগেনস্টে রান করা খুবই মুশকিল, তখন রান করতে পারলে সত্যি খুব ভালো লাগে। তো এমন কোনো বোলারের নাম আপনি বলতে পারেন যার এগেনস্টে রান বানাতে পারলে আপনি খুব খুশি হন? স্যার, একজন বোলারের নাম আমি বলতে পারি যার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আমার খুবই খেলার ইচ্ছে ছিল। তিনি হলেন শেন ওয়ার্ন। আমার ওনার এগেনস্টে খেলার আমার খুবই ইচ্ছে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ওনার সঙ্গে আমি শুধুমাত্র IPL
আইপিএলেই খেলেছি, কিন্তু ওনার এগেনস্টে যদি খেলতাম, ওনার এগেনস্টে যদি রান করতাম, তাহলে আমি খুবই খুশি হতাম। উনি একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার এবং আমাদের কম্পিটিটরও বটে। ওনার এগেনস্টে যদি রান করতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। গৌতম, অনেকেই বলে যে পাকিস্তানের সঙ্গে আমাদের ক্রিকেট খেলা উচিত নয়, মানে যেমন সম্পর্ক আছে ভারত আর পাকিস্তানের মধ্যে। দেখুন, এটা একেবারেই পলিটিক্যাল একটা সিদ্ধান্ত, আর আমার মনে হয় যে এই সিদ্ধান্ত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত, যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হওয়া খুবই জরুরি। এখন যদি আপনি দেখুন ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া একে অপরের বিপরীতে ম্যাচ না খেলে, তাহলে ক্রিকেটের সেই মজাটাই থাকবে না। তাই ভারত পাকিস্তানের ম্যাচের অনেক দর্শক, তাদের অনেক আশা, উত্তেজনায় লোকজনের চোখ মুখ বদলে যায়। আমরা যখন ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেললাম পাকিস্তানের এগেনস্টে, তখন লোকজনের যেমন রিয়াকশন ছিল, সবাই এত খুশি হয়েছিল পাকিস্তানের এগেনস্টে জেতার পর। সুতরাং আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ইন্ডিয়া পাকিস্তানের একসঙ্গে খেলাটা খুবই জরুরি একটা ব্যাপার। এটা কি সত্যি? লোকে বলে যে এখন পাকিস্তানের সঙ্গে জিতে গেছে, আবার ফাইনালে জেতা না জেতা কোনো ব্যাপার না। স্যার, এটা তো অনেক আগেকার কথা। এ ব্যাপারে সবসময় কথা হয় যে যদি পাকিস্তানের এগেনস্টে খেলে জিততে পারো, মানে জিতে যাও, তাহলে বাকি কিছু যায় আসে না, তুমি যেতো বা না যেতো। সো ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাকিস্তানের এগেনস্টে খেলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া। একটা মজা হয়, কম্পিটিশন বাড়ে আর অ্যাগ্রেশনও বাড়ে। তো যখন পরের বছরে মার্চে পাকিস্তান টিম আসবে, পাবলিককে কি আপনি কথা দিতে পারেন যে ওদের ভালো মতো ধুলাই দেওয়া হবে? চেষ্টা করতে পারি, কথা দেবো না, কারণ পুরনো রেকর্ড যদি আপনি দেখেন ভারতের, তাহলে দেখাই যাবে যে আমরা কতটা ভালো খেলেছি ওদের এগেনস্টে। আশা করি আগামীতেও ভালো খেলবো, আর যতগুলো ম্যাচ আপনি দেখবেন, আই থিঙ্ক ইন্ডিয়ার পারফরমেন্স কতটা ভালো হয়েছে সেটা দেখতে পাবেন। তো হোপফুলি ভবিষ্যতেও এরকমই কন্টিনিউ করব, আর যখন পাকিস্তান আসবে ইন্ডিয়াতে, তখন ওদের হারানোর চেষ্টা করব। স্যার, আপনি বিয়ে কবে করবেন? এখন তো এত সময় নেই যে বিয়ের কথা ভাববো, কারণ ক্রিকেটেই সারাদিন এত মত্ত থাকি। আর যখনই ঠিক সময় মতো আর কাউকে যদি পাই, তাহলে নিশ্চয়ই বিয়ে করব, পাক্কা। গৌতম, অনেক প্রশ্ন আর অভিযোগ আমার কাছে আছে, কিন্তু তার আগে আমরা নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ আর প্রশ্নের আরও এক পর্ব। যখন প্রথমে সেহবাগ আউট হয়, তারপর যখন সচিন আউট হয়ে গেল, তখন জনতা তো আশা ছেড়ে দিয়েছিল। আমি ছাড়িনি স্যার, অনেস্টলি, কারণ ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ মামলা চলছে ক্রিকেট স্টার গৌতম গম্ভীরের বিরুদ্ধে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ক্রিকেট স্টার গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ হলো যিনি সর্বদাই অসুরক্ষিত অনুভব করেন। ওয়ানডেতে আপনি অনেকবার ড্রপ হয়েছেন, টেস্ট ম্যাচে আপনি অনেকবার ড্রপ হয়েছেন, আর এর প্রভাব আপনার মনে বা মাথায় এমনভাবে পড়েছে যে আজও ভয় পান। স্যার একদম, যদি আপনি ইন্ডিয়ার জন্য দেখুন, যদি আপনি ইন্ডিয়ার জন্য খেলছেন, তো কমপ্লেসেন্ট হতে পারে না, বিকজ এত কম্পিটিশন আছে ইন্ডিয়াতে। আর যেরকমভাবে আমার পাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে যে আমাকে কখনো ইনিশিয়ালি অনেক বেশি রান আমি পাইনি, তো ওটা এমনভাবে মনে বসে গিয়েছে, যেমন যে আমার আজও মনে হয় 2 বা 3টে ম্যাচে রান যদি না বানাই তাহলে বাদ পড়ে যাব, উইচ ইজ ইন এ ওয়ে ভালো আবার খারাপও। বিকজ খারাপ এই জন্য যে আমি নিজের উপর খুব হার্ড হয়েছি, কারণ আমি যদি 2টো ম্যাচে রান না করতে পারি, আমি নিজের উপর প্রেশার নিয়ে ফেলি। কিন্তু ভালো এই জন্যই যে ওটা আমায় সবসময় চ্যালেঞ্জে রাখে, যে আমাকে প্রতিটা ম্যাচে রান করতে হবে, আর প্রতিটা ম্যাচে ওই ইন্টেন্সিটি নিয়েই খেলতে হবে, যে ম্যাচ যেমন নিজের প্রথম ম্যাচ খেলেছি। কিন্তু আপনার পারফরমেন্স তো এতটাই ভালো, আপনি টিমের ভাইস ক্যাপ্টেন, আপনি টিমের ক্যাপ্টেনও ছিলেন, তাহলে এখন তো আপনার আর ভয় লাগার কোনো কথা নয় যে কেউ আপনাকে ড্রপ করে দিতে পারে। স্যার দেখুন, আপনার পুরনো অভিজ্ঞতা যখন আপনার ভেতরে চলে যায়, তখন খুব মুশকিল সেটাকে বের করা, ওটা আপনার মাথায় ঢুকে পড়ে। ওটাই আমার সঙ্গে হয়েছে। আমি যত ইচ্ছে চেষ্টা করিনি, আমি যত ইচ্ছে বলে দিলাম যে না আমি খুব সিকিওর, এখন আর আমার গায়ে লাগে না, যে এবার আমি বাদ পড়বো না, সেটা সত্যি নয়। যদি আপনি আমার থেকে সত্যিটা শুনতে চান, আজও অতটাই ইনসিকিওর মনে করি যতটা আমি শুরুতে করতাম। এটা আমার জন্য কাজ করে, কিন্তু জানি না বাকি লোকেদের জন্য কাজ করে কিনা, কিন্তু আমার জন্য করে, বিকজ এটা সবসময় আমাকে চ্যালেঞ্জে রাখে, আর আমার খিদে বাড়ায় যে আমাকে আরও রান বানাতে হবে। তো সেভাবে দেখলে এটা ভালো। তাহলে এটা কি ইনসিকিউরিটির কারণ যে আপনি কখনো 97, কখনো 98, কখনো 96-এ আউট হয়ে যান? হতে পারে স্যার, কারণ আমি অনেকবার আমার মনে হয় যে 100 বানাতে হবে, আর এই 100 বানানোর চক্করে রাশ অফ ব্লাড অথবা যা কিছু হয়, তখন আমার মধ্যে 97 থেকে ওই 3 রান মাথায় থাকে না, মাথায় তখন 100ই হয়ে যায়। এটা আমার সঙ্গে অনেকবারই হয়েছে যে 90s যখন আমি 100-র খুব কাছাকাছি যাই, আমার মনে হয় যে এবার আমাকে 100 বানাতে হবে। ওটা আমি এক রান করে ভুলে যাই, তখন আমার মনে হয় তাড়াতাড়ি শেষ করি, কারণ এই চাপ আমি আর নিতে পারবো না। ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমরা দেখেছি যখন 3 রান বাকি ছিল, তখন আপনি মরিয়া হয়ে উঠেছিলেন রান বানানোর জন্য।
হ্যাঁ, আমি খুবই পস্তাই। কারণ আমি যখন আউট হয়েছিলাম, তখন আমি এটাই নিজেকে বলেছিলাম যে হয়তো এই ৩ রানের জন্য আমি সারা জীবনে সবসময় রিগ্রেট দিস 3 রানস ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। জানি না যে এরকম সুযোগ আমি আর কখনো পাবো কিনা। ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছি আর ৯৭ রানে আমি খেলছি আর ৩ রান বাকি আছে ১০০ করার জন্য। আমি জানি না এরকম সুযোগ আর আসবে কিনা। বাট অ্যাট দ্য সেম টাইম যদি আমি ১০০ বানাতাম আর ইন্ডিয়া ম্যাচ হেরে যেত, যেমন মহিলা জয়বর্ধনে ১০০ বানিয়েছিল আর শ্রীলঙ্কা হেরে গিয়েছিল, ওর ওই 100-এর তখন আর কোনো ভ্যালু থাকে না। যে আমি যদি 97 বানাই আর হাইয়েস্ট রান বানাই আর ওয়ার্ল্ড কাপ জিতি, তো তার আনন্দ হবে। কিন্তু আইসিং অন দ্য কেক এটা হতো, এর থেকে ভালো হতো যে আমি 100 করতাম আর ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য হতাম। কিন্তু হ্যাঁ, যদি আপনি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, তাহলে হ্যাঁ, ওই ৩ রান আমাকে সারা জীবন জ্বালাতন করবে। দেখুন, যখন প্রথমে সেহবাগ আউট হলো আর তারপর সচিন তেন্ডুলকর আউট হয়ে গেল, তখন তো জনতা আশা ছেড়ে দিয়েছিল। আমি কিন্তু ছাড়িনি স্যার, অনেস্টলি, বিকজ যদি আপনি অনেস্টলি যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করেন, যদি আশা ছেড়ে দিই, তাহলে সব ছেড়ে দিতে হবে। যখন সচিন সেহবাগ আউট হয়ে গিয়েছিল, তো তখনও আমাদের কাছে স্ট্রেংথ ছিল। এখন যে আমরা যে কোনো স্টেজ থেকে আপনি ওয়ার্ল্ড কাপের নাম্বার 1 টিম শুধু একজন বা দুজন খেলোয়াড় দিয়ে হয় না। আপনাকে ওয়ার্ল্ডের নাম্বার 1 টিম অথবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য সবার সমানভাবে কন্ট্রিবিউশন করা জরুরি। যে 11 জন প্লেয়ার মাঠে নামে, তাদের সবার কন্ট্রিবিউশন জরুরি। একজন বা দুজন খেলোয়াড় আপনাকে ওয়ার্ল্ড নাম্বার 1 অথবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স বানাতে পারবে না। কিন্তু যখন সচিন আউট হলো, তখন আপনার বুক একবার কেঁপেছিল নিশ্চয়ই? না স্যার, কারণ আমার হাতে ব্যাট ছিল আর তার থেকে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নয়। যতক্ষণ আমার হাতে ব্যাট ছিল, যতক্ষণ আমি ক্রিজে ছিলাম, কোনো কিছুরই ভয় ছিল না। হ্যাঁ, যদি আমি আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যেতাম, তাহলে হয়তো ভয় পেতাম। কিন্তু যতক্ষণ আমি ফিল্ডে ছিলাম, আমি এটা জানতাম যে শেষ পর্যন্ত খেলতে পারলে আমরা জিতবো। আর যখন আপনি আউট হয়ে গেলেন, তখন এমন স্টেজ ছিল যে যখন যেটা আমাদের উদ্দেশ্য, ওই ম্যাচটা আই থিঙ্ক ততক্ষণ মোস্ট 95% ম্যাচ আমরা জিতেই গিয়েছিলাম। আই থিঙ্ক 50 বলে 50 রান বাকি ছিল। আর আমার পরে ইউভির নামার কথা ছিল। যুবরাজ এমন একটা ফর্মে ছিল যে ও তখন থেকেই ম্যাচ আমাদের জিততে হতো, আর তেমনটাই হয়। আর ধোনিও ওই সময় ভালোই খেলছিল। কিন্তু যখন আমি আউট হলাম, তখন 95% আমি বুঝেছিলাম যে উই শুড উইন দিস গেম। আর সত্যি ওই সুন্দর ছবিগুলো যেভাবে ম্যাচ জিতেছিলেন, কিভাবে জনতা উৎসবে মজেছিল, আজও মানুষের সেই সুন্দর স্মৃতি মনে আছে। একদম। তারপরেই জানা যায় যে একটা খেলা, ক্রিকেট, এই দেশকে কতটা সংঘবদ্ধ করতে পারে আর কতটা খুশি নিয়ে আসতে পারে। যে পিছন থেকে অনেক কন্ট্রোভার্সি হচ্ছিল, যা স্ক্যাম হচ্ছিল ওই সময়টায়, মানুষ সব ভুলে যেভাবে সেলিব্রেট করছিল ওই ভিক্টরি। যে আপনি একটা স্পোর্টস যদি দেশকে এতটা সংঘবদ্ধ করতে পারে, তো এর থেকে বোঝা যায় যে আমরা এমন কিছু করেছি যেটাতে দেশের যে স্বপ্ন পূরণ হয়েছে। আমরা কথা বলছিলাম আপনার ইনসিকিউরিটি নিয়ে। কিছু ক্রিকেটার বলেছেন যে আপনি খুব রান আউট হন। যদিও আপনি দ্রুত দৌড়ন, আপনি ইয়াংও, সেটা ছাড়াও 3 বছরে আপনি 6 বার রান আউট হয়েছেন। দেখুন, আপনি সবথেকে বেশি ক্রিকেট বেশি খেলেছি ভিরুর সঙ্গে। খুব আমার সঙ্গে ভিরুর আন্ডারস্ট্যান্ডিংটা যেমন, হ্যাঁ মেবি বাকিদের সঙ্গে তেমনটা নয়, কারণ আমরা প্রচুর একসঙ্গে দিল্লির জন্য হোক, ওএনজিসির জন্য বা ইন্ডিয়ার জন্য, তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই আলাদা রকমের। যদি আমি আর ধোনি যখন দৌড়ই, তখন আমাদের রানিং বিটুইন দ্য উইকেটস খুব ভালো থাকে। কিন্তু আমার যেমন আন্ডারস্ট্যান্ডিং ভিরুর সঙ্গে বা ধোনির সঙ্গে, সেটা বাকিদের সঙ্গে নয়। মেবি সেটা একটা কারণ হতে পারে যে কারণে আমি রান আউট হয়েছি। একটা ব্যাপার এখনও মনে পড়ে, আমার অস্ট্রেলিয়ার এগেনস্টে কোয়ার্টার ফাইনালে আমি রান আউট হয়েছিলাম ইউভির সঙ্গে। ওটা যে স্টেজে আমি রান আউট হয়েছিলাম, ওটা খুবই ক্রুশিয়াল ছিল। কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক কেমন আপনার পার্টনারের সঙ্গে। যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, তাহলে রান আউট কমই হয়। যখন অস্ট্রেলিয়ার এগেনস্টে আউট হয়েছিলেন, তখন যুবরাজ আপনাকে নিশ্চয়ই বলেছিলেন যে আমি সেহবাগ নই, অত জোরে দৌড়তে পারবো না। হ্যাঁ, ম্যাচের পরে বলেছিল, কিন্তু ম্যাচের পরে এত আনন্দ হয়েছিল জেতার, যে আমার রাগ খুব বেশি। আমি চট করে খুব রেগে যাই, কিন্তু ম্যাচ জিতে গিয়েছি যখন, তখন সবই শেষ। অ্যাট দ্য মোমেন্ট রাগ হয়েছিল, কিন্তু ইউভি যখন ম্যাচটা জেতালো, ম্যান অফ দ্য ম্যাচ হলো, আই থিঙ্ক সব রাগ শেষ হয়ে গেছিল। আপনি আর সেহবাগ যখন খেলতে নামেন, তখন অনেক কথা বলেন। কথা বলি বিকজ আপনি যদি দেখেন, ওপেনিং ব্যাটিং একটা এমন ব্যাপার যেটাতে সবথেকে বেশি প্রেশার, যেটা সবথেকে মুশকিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে। নতুন বল খেলা, নতুন উইকেট, নতুন বোলার। তো যদি আপনি নিজের পার্টনারের সঙ্গে কথা না বলেন, তো অবভিয়াসলি আপনি কিভাবে রিল্যাক্স থাকবেন। তো দের আর টাইমস যে আমরা একে অপরের সঙ্গে, ডিপেন্ড করে স্যার, যা খুশি, মানে নিজেদেরকে রিল্যাক্স রাখার জন্য, কনফিডেন্স দেওয়ার জন্য। যে 11 জন খেলোয়াড়, আপনি 11 জন খেলোয়াড়ের এগেনস্টে খেলছেন, কঠিন পরিস্থিতি হয়, বলও নতুন, বোলার ফ্রেশ, সবকিছুই আপনার এগেনস্টে। যদি আপনি আপনার পার্টনারের সঙ্গে কথা না বলে ওকে রিল্যাক্স না করতে পারেন, তো বাকিরা কেউ করবে না। তো সেটাই, যে কোনো রকম যোগ বলে দিলাম, যা কিছু একটা বলতে পারি। গান গেয়ে দিলেন? হ্যাঁ, গান গেয়ে দিলাম, গান যা কিছু করতে পারি স্যার। গান গেয়ে দিলাম বা যোগ বলে দিলাম, কিছু একটা মজা করলাম, কিন্তু চেষ্টা করি যাতে দুজনেই রিল্যাক্স থাকি, পারফরমেন্স যাতে ভালো হয়।
আপনি কি এটাও বিশ্বাস করেন যে বীরেন্দ্র সেহবাগ আপনার জন্য লাকি হয়, ওনার সঙ্গে যখন আপনি থাকেন তখন আপনার পারফরমেন্স ভালো হয়? আমি আই থিঙ্ক বীরেন্দ্র সেহবাগের সঙ্গে আমার মাঠের বাইরেও যেরকম আন্ডারস্ট্যান্ডিং আছে ওটার থেকেও ওটা খুবই জরুরি, বিকজ অফ দ্য ফিল্ড একজনের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে সেটা অন দ্য ফিল্ডও আই থিঙ্ক সেটা ভালোভাবে দেখা যায়। যখন আমরা দুজন একসঙ্গে ব্যাটিং করি আন্ডারস্ট্যান্ডিংও এত ভালো হয় যে দুজনেই দুজনকে কমফোর্টেবল ফিল করাই। রানিং বিটুইন দ্য উইকেটও এত ভালো, আন্ডারস্ট্যান্ডিংও এত ভালো যে ও আমার খেলাটা তো ভালোভাবে জানে, আমি ওর খেলাটা তো ভালোভাবে জানি, যে আমরা একে অপরের সঙ্গে শেয়ারও করতে পারি খেলা চলাকালীন যে তুমি ভুল করছো বা তুমি ঠিক করছো। এরকমও সময় ছিল যখন আমি বলেছি যে আমি একজন বোলারকে ফেস করতে আনকমফোর্টেবল ছিলাম, তো আমি ওকে বলেছিলাম যে আমি এই বোলারের এগেনস্টে আনকমফোর্টেবল, তুমি সামলে নাও। এটা শুধু আন্ডারস্ট্যান্ডিং থাকলেই হতে পারে। আপনি কোনো এমন কারোর সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং নেই তাকে আপনি কথা বলতে পারবেন না। আমি কতবার ওকে বলেছি যে এই বোলারের এগেনস্টে আমি খেলতে একটু আনকমফোর্টেবল, তো তুমি একে ফেস করো। আমি ওর বলে বেশি খেলতে চাই এমন না। কখনো হয়েছে আপনি সেহবাগকে বলেছেন যে এই বোলারের এগেনস্টে আমি আনকমফোর্টেবল, আর উনি সেই বোলারকে এমন ধুলাই দিলেন তারপর বোলারকেই বাধ্য হয়ে সরাতে হ্যাঁ, হলো? এটা হয়েছে। আমি বলেছি যে আমি এই বোলারের এগেনস্টে আনকমফোর্টেবল, এক দুবার বলেছি। এতে লজ্জার কোনো ব্যাপার নেই, বিকজ যে কেউই অন্য কারোর সঙ্গে কমফোর্টেবল নাই হতে পারে বা অন্য কিছুও হতে পারে। তো কিন্তু আমার সেহবাগ কারোর সঙ্গে আনকমফোর্টেবল হয় না, ও সুযোগ পেলেই সবাইকে ধুয়ে দেয়। না স্যার, হতে পারে, টু বি অনেস্ট হতেই পারে, কিন্তু আজ পর্যন্ত ও আমাকে কিছু বলেনি। বাট ঠিক আছে, এমন নয় যে আপনি সবার এগেনস্টে কমফোর্টেবল হবেন। কখনো এমনও সময় আসে যখন বোলার ভালো বল করে, ওটাই হতেই থাকে। তবে হ্যাঁ, ও যে ধরনের ব্যাটসম্যান ও তো ডমিনেট করেছেই সবার এগেনস্টে। যে ব্যাট আপনি ব্যবহার করেন, আমি শুনেছি যে ওটাও আপনি ওই ব্যাটটাই ব্যবহার করেন যেটা সেহবাগ আপনাকে দিয়েছে। ফর্চুনেটলি এখনো পর্যন্ত উনি আমাকে যতগুলো ব্যাট দিয়েছেন সেগুলো সবই আমার জন্য লাকি। সেটা ওয়ার্ল্ড কাপ 2020 ওয়ার্ল্ড কাপের সময় দিয়েছিলেন 2007-এ, আর তারপরেও একটা ব্যাট দিয়েছেন আমাকে যেটা দিয়ে আমি 100 বানিয়েছিলাম অস্ট্রেলিয়ার এগেনস্টে। তো আজ পর্যন্ত উনি আমাকে যা ব্যাট দিয়েছেন সে দিয়ে আমি অনেক রান বানিয়েছি। তো ইটস কাইন্ড অফ আ লাকি চার্ম ফর মি। তাহলে এটা তো এক ধরনের অন্ধবিশ্বাস যে সেহবাগের ব্যাটেই যখন আপনি ব্যাটিং করবেন তখন রান হবে। স্যার, অন্ধবিশ্বাস বলতেই পারেন, কারণ যখনই আমি রান করতে পারতাম না ওকেই বলতাম আমাকে একটা ব্যাট দাও। গৌতম, সচিন তেন্ডুলকর এত বড় প্লেয়ার, গোটা বিশ্বে ওনার এত নাম, এত দিন ধরে উনি খেলছেন, যখন ওনার সঙ্গে খেলেন তখন কোনো কমপ্লেক্স হয়, ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয় যে এত বড় প্লেয়ারের সঙ্গে খেলছেন? না স্যার, বিকজ আমি কখনো কাউকে আমি কপি করিনি, আর না কাউকে আমি কখনো আইডিয়ালাইজ করেছি ক্রিকেটে। আই থিঙ্ক আমার নিজস্ব ব্যক্তিত্ব আছে, আর আমি এটাই চেষ্টা করি যে যেটা আমার হাতে আছে, যতক্ষণ আমার হাতে ব্যাট আছে আমার কারোর সঙ্গে কোনো কমপ্লেক্স করার প্রয়োজনই নেই। না, আমি কখনো, আপনার কমপ্লেক্স তখনই হয় যখন আপনি কাউকে কপি করার চেষ্টা করেন বা আপনি কখনো কারোর মতো হওয়ার চেষ্টা করেন। আমার নিজের একটা পরিচয় বানানোর প্রয়োজন ছিল, আর আমি নিজের একটা পরিচয় তৈরি করেছি। তো আমার কোনো কিছুতেই কমপ্লেক্স হয়নি আজ পর্যন্ত। আর যদি আপনার কোনো আইডল হতো তাহলে তার সঙ্গে কমপ্লেক্স হতো, কিন্তু ক্রিকেটে আমার কোনো আইডল নেই। ক্রিকেটে আইডল নেই তো জীবনে অন্য কিছু আইডল আছে কি যাকে দেখে? একজনই, শহীদ ভগৎ সিং। আমি সবসময় আই থিঙ্ক ওনার ব্যাপারে হি ইজ বিং মাই বিগেস্ট ইন্সপিরেশন। আমি যদি আজ পর্যন্ত কোনো বই পড়েছি বা আজ পর্যন্ত কোনো বই পড়ে শেষ করেছি সেটা শুধু ওনার সম্পর্কে, আর তাছাড়া আমার কোনো আইডল নেই। আমার প্রশ্ন, গৌতম স্যার, সবার প্রথমে নমস্কার। নমস্কার। আর আমি আপনাকে অনেক শুভেচ্ছা জানাতে চাই, কারণ আপনি পুরো দেশের স্বপ্ন পূরণ করেছেন ওয়ার্ল্ড কাপ থ্যাংক জিতে। ইউ। আমার প্রশ্নটা ছিল ওয়ার্ল্ড কাপ নিয়েই। আপনাদেরকে যে ট্রফি দেওয়া হয়েছিল, নিউজ চ্যানেলও দেখিয়েছিল, সেটা রেপ্লিকা, মানে ওটা রেপ্লিকা ছিল। ট্রফি ধরে আপনারা বুঝতে পারেননি যে ওটা আসলে রেপ্লিকা? মানে আপনি ধরেছিলেন তো কিন্তু। আই থিঙ্ক আমি এখনো জেনুইনলি যদি আপনি জিজ্ঞেস করেন তো আমি এখনো জানি না, যে আমি বুঝিনি যে ওটা রেপ্লিকা ছিল। আমার মনে হয় অরিজিনাল ট্রফি আছে। বাকি তারপরে যা খবরে এসেছিল সেটা আমি এক্স্যাক্টলি কিছু জানি না, বিকজ যখন আমি ট্রফি ধরেছিলাম ভেবেছিলাম ওটা অরিজিনাল ট্রফি হবে, কারণ এত বড় একটা ইভেন্ট ছিল। কিন্তু মানে নিউজ চ্যানেলে যেভাবে দেখানো হয়েছিল, আপনাদের মনে প্রশ্ন আসেনি? আপনারা জিজ্ঞেস করেননি বিসিসিআই বা আইসিসি কে কেন এটা অনেস্টলি হলো? বিসিসিআই হয়তো নিজেই প্রশ্ন করেছিল আইসিসি কে, কারণ এত বড় একটা ইভেন্ট হচ্ছে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো আপনারা তো রেপ্লিকা দিতে পারেন না। আর পুরো গোটা বিশ্ব খেলছে, আর এত বড় একটা টুর্নামেন্ট যদি আপনি জেতেন তাহলে আই থিঙ্ক অরিজিনাল ট্রফি পাওয়া উচিত, আর আশা করি অরিজিনাল ট্রফি হবে। একদম, কারণ এর সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িয়ে একদম, আছে। শুধু আপনাদেরই নয়, সবারই। হ্যাঁ, কারণ আমাদের সবারই আই থিঙ্ক, হ্যাঁ, কারণ এত পরিশ্রম করেছিলাম, আর আই থিঙ্ক সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ওই ট্রফি। ওটার জন্যই গোটা দেশ চেঁচাচ্ছিল, তো আই থিঙ্ক অরিজিনাল হওয়াই উচিত ছিল ওটা। থ্যাংক ইউ। আপনি কখনো জিজ্ঞেস করেছিলেন কোনো বিসিসিআই এর অফিসিয়ালকে বা ক্যাপ্টেন MS ধোনিকে যে ভাই এটা তো বলে দাও ট্রফিটা আসল কিনা নকল ছিল, জানা যাক? আনফর্চুনেট পার্ট এটাই হলো যে এরপরে তো সময়ই ছিল না, বিকজ তার দুদিন পর তো আইপিএল শুরু হয়ে গিয়েছিল, আর তখন সবাই এটাই ভাবছিল যে এবার আইপিএল এর ট্রফি কে পাবে। তো এটাই মাথায়, কিন্তু আমার এখনো মনে হয় যে এত বড় একটা ইভেন্ট যদি হয় তাহলে আই ডোন্ট থিঙ্ক যে
It should be a duplicate. It can't be a duplicate trophy. গৌতম, আরো কিছু অভিযোগ আছে, তবে একটা ব্রেক নিতে হবে। আরো একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকি আদালতে গৌতম গম্ভীরের ওপর জনতার অভিযোগ আর প্রশ্ন নিয়ে থাকবে আরো এক পর্ব। আমি শাহিদ আফ্রিদিকে নিয়ে একটাই কথা বলতে চাই যে ও আজও সেই বয়সেই আছে যে বয়সে ও খেলা শুরু করেছিল, এখনো সেই বয়সেই আটকে আছে। বুদ্ধির দিক থেকে ও 16 বছরেরই। বিকজ যেভাবে ও কমেন্ট করেছে এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারি না ওর ব্যাপারে। বিকজ ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন ক্রিকেটার গৌতম গম্ভীর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ক্রিকেট স্টার গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি খুব তাড়াতাড়ি রেগে যান। গৌতম, যখনই আমরা আপনাকে ফিল্ডে দেখি তখন আপনাকে দেখে রিল্যাক্সড মনে হয় না, মুখে রাগ দেখা যায়, চোখেও রাগ দেখা যায়। মেবি ওটা রাগ নয়, ওটা হয়তো প্যাশন। অনেকবার ওর মধ্যে যদি প্যাশনে যদি আপনার মনে হয় যে অনেক সময় রাগ হয়ে যায়, বিকজ ইটস এ ডিজায়ার টু উইন। আর যদি আপনি ইন্ডিয়ার হয়ে খেলছেন তাহলে আপনি এটা ভাবতে পারবেন না যে ভেতরে গিয়ে এনজয় করবেন। মেবি জেতার পরে বা রেজাল্টের পর, ম্যাচের পর আপনি যত খুশি মজা করবেন, কিন্তু আমার পার্সোনাল মতামত যে যখন আপনি ম্যাচ খেলছেন নিজের দেশের জন্য, তখন আপনি অত মজা করতে পারেন না ফিল্ডে, কারণ এটা আপনার কাজ, কারণ মানুষের একটা এক্সপেকটেশন আছে আপনার থেকে। তাই যখন আপনি মাঠে নামবেন আপনার 100% দিন, আর তারপর আপনার কাছে পুরো সময় রয়েছে মজা করার জন্য। মহেন্দ্র সিং ধোনি আপনাকে বোঝাননি যে ক্যাপ্টেনকে কুল কি করে থাকতে হয়? না স্যার, সবার আলাদা পদ্ধতি আছে। ওনার নিজের পদ্ধতি আছে, যেভাবে উনি রিল্যাক্স করেন, ওনার নিজের পদ্ধতি আছে ম্যাচ খেলার। আমি কখনো কাউকে এটা দেখে এরকম ভাবি না যে উনি এরকম করছেন মানে আমাকেও এটাই করতে হবে। আই থিঙ্ক আমার নিজের আলাদা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমি সবসময় শুরুর দিন থেকে একইভাবে ক্রিকেট খেলেছি। আমি সবসময় শুনেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে রেজাল্ট আপনার হাতে নেই, আপনি শুধু আপনার 100% দিন, বাকি যা হবে দেখা যাবে। কিন্তু আমি ফিলসফির সেই ছেলে যার মনে হয় আমার জন্য জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, জেতা। বিকজ আলটিমেটলি আপনি যত খুশি চেষ্টা করুন না কেন, যদি আপনি ম্যাচ হেরে যান আর ফিরে আসেন তাহলে আপনি কোনো কিছুতেই আনন্দ পাবেন না। সে আপনি যতই 100% দিয়ে থাকুন না কেন, 200%ও দিন না কেন, আপনি যখন মাঠে নামেন তখন দুটো টিম খেলে, একটা জেতাটা জরুরি। তো আমি যখন জিতবো তখনই আমি খুশি হতে পারবো। এটা নয় যে আমি আমার খুব চেষ্টা করলাম, খুব ভালো ক্রিকেট খেললাম, কোনো ব্যাপার নয় যদি জিততে না পারি। ফর মি উইনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মাঠে জেতার জন্যই নামি, আর তারপর তো মজা করাই যেতে পারে। কিন্তু ওই 6-7 ঘন্টা যখন আমি ফিল্ডে থাকি তখন আমার মাথায় শুধু ক্রিকেটই চলে, আর সেই সময় জেতাটাই আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এমন কোন ম্যাচ ছিল যেটা হেরে গিয়ে আপনার ভীষণ দুঃখ হয়েছিল? একটা ম্যাচ যেটা সম্পূর্ণ মনে আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের এগেনস্টে। আই থিঙ্ক ওই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, যেটাতে আমি 57 করে রান আউট হয়ে গিয়েছিলাম। ওই ম্যাচ আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা আমি ভুলতে পারি না। বিকজ ওটা আমরা অনেকদিন পর পাকিস্তানের সঙ্গে ওই ম্যাচ খেলেছিলাম, আর ইউনিস খানের কমেন্ট ছিল ওই ম্যাচের আগে যে ইন্ডিয়াকে হারানো এই ম্যাচে ওদের একটা স্বপ্ন। তো অবভিয়াসলি ওটা আমাকে মোটিভেটও করেছিল, কিন্তু যেভাবে আমি ওই ম্যাচে ব্যাটিংও করেছিলাম, সেই ম্যাচে আমি যেভাবে রান আউট হই, ব্যাপারটা বোধহয় আমাকে এখনো পর্যন্ত আমি ভুলতেই পারিনি। ওই ম্যাচে আমাদের জেতা উচিত ছিল, আর আমরা হেরে যাই সাউথ আফ্রিকাতে। আপনার ওই রান আউটটা মনে আছে, কিন্তু জনতার মনে আছে যে শাহিদ আফ্রিদির সঙ্গে 2007-এ আপনার যে ঝামেলা হয়েছিল। দেখুন, হেড অফ দ্য মোমেন্টে যদি আপনি দেখেন, হেড অফ দ্য মোমেন্টে অনেক কিছুই হয়। যেমন আমি আপনাকে বললাম যে ল্যাঙ্গুয়েজ সেম ইন্ডিয়া আর পাকিস্তানের, তাই অনেক কিছুই এমন হয় যে খুবই সেগুলো পার্সোনাল হয়। তো এইসব ব্যাপার চলতেই থাকে। কিন্তু মেবি ওই সময়ের পরে আমি এটা বুঝতে পেরেছিলাম যে সেই সময় আমি যখন ফর্মে ছিলাম, যদি তারপরে আমাকে ব্যান করে দেওয়া হতো আর ইন্ডিয়া ওই ম্যাচ পরের 2-3টে ম্যাচ হেরে যেত বা 1-2টো ম্যাচ হেরে যেত, তাহলে আমি নিজেকে সব থেকে বেশি ঘটেছিল ওই দিন? দেখুন, সেইসব আমি বলতে পারবো না, বিকজ ওগুলো খুবই পার্সোনাল ছিল। ওটা এমন যে এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়েছিল বা যা এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস হয়েছিল। তো ইটস হ্যাপেন্ড ইন ক্রিকেট, স্পেশালি পাকিস্তানের সঙ্গে যখন গালাগালিটা এমন ছিল জনতার সামনে বলা যায় না। একদম। আর এর কিছুদিন পর কামরান আকমালের সঙ্গেও ঝামেলা হয়েছিল। দেখুন, কামরান আকমাল আমার ভালো বন্ধু। এমন নয় যে কামরান আকমাল আমার বন্ধু নয়, কিন্তু অন দ্য ফিল্ড অনেকবার এমন হয়েছে ওরাও জেতার জন্য পুরো চেষ্টা করছে আর আমরাও করছি। আর সেটা এমন একটা স্টেজে ম্যাচ ছিল যেখানে আমি একটা শট মেরেছিলাম আর ও আপিল করেছিল, যেখানে আমি নট আউট ছিলাম। তো আমি ওকে বলেছিলাম যে আমি নট আউট, ফালতু আপিল করার দরকার নেই, এমনই কিছু একটা কথা হয়েছিল। তো তখন ও জাস্ট খুব রেগে গিয়েছিল, ওই কনভারসেশনটা হিটেড হয়ে গিয়েছিল। তারপর ড্রিঙ্কস ব্রেক হয়ে গিয়েছিল, তো পরিবেশ আরো গরম হয়ে যায়, এটাই অভিব্যক্তি ছিল। বাট হ্যাঁ, একটু আধটু গরম হয়ে গিয়েছিল, বিকজ এমনই একটা স্টেজ ছিল ম্যাচের। আই থিঙ্ক এশিয়া কাপ ছিল, দুটো টিমের মধ্যে যে জিতবে সেই কোয়ালিফাই করবে। এবার যদি ওই পর্যায়ে আমি আউট হয়ে যেতাম তো হয়তো টিমের পক্ষে জেতাটা খুবই মুশকিল হয়ে যেত। তো এটাই, এমন কিছু হয়নি যতটা শাহিদ আফ্রিদির সঙ্গে হয়েছিল, ততটা কামরান আকমালের সঙ্গে হয়নি। কিন্তু কামরান আকমাল তো খুবই অ্যাপিল করেন। কামরান আকমালই নয়, গোটা পাকিস্তানি খুব অ্যাপিল করে।
আর আকমালে তো আমরা শুনতে পাই পেছন থেকে খুব আওয়াজ আসে, সাবাস সাবাস। ব্যাটসম্যানরা তো নিশ্চয়ই বিরক্ত হয়। আসলে অভ্যেস হয়ে গেছে। আসলে প্রথম ব্যাপার হলো ভালো যে আমরা পাকিস্তানের সঙ্গে বেশি খেলি না, হলে আমাদের কান খারাপ হয়ে যেত, ওরা এত অ্যাপিল করে। আচ্ছা, এটা কি জেনে বুঝে আপনার কনসেন্ট্রেশন নষ্ট করার জন্য করা হয়? দেখুন, প্রত্যেকটা কিপার আলাদা, প্রত্যেক কিপারের ইন্ডিভিজুয়ালিটি আছে। এবার আপনি যদি MS ধোনিকে দেখেন, ও অতটা কথা বলে না যত আকমাল বলে, তো ওর নিজের আলাদা আলাদা থিঙ্কিং আছে। প্রত্যেক কিপার, প্রত্যেক ইন্ডিভিজুয়াল আলাদা হয়। কিন্তু যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন তখন এইসব এত কানে আসে না, কারণ এত লোক ওখানে চিৎকার করে, তখন আর ওটাতে কিছু যায় আসে না। তবে হ্যাঁ, অনেকবার উনি তো একদমই আপনার পেছনে দাঁড়িয়ে কানের কাছে বলতে থাকেন। অ্যাটলিস্ট ক্রিকেটে একটাই জিনিস ভালো, যে যখন বোলার বল করতে যাবে তখন ফিল্ডে একদম চুপ থাকা দরকার। তো মেবি সেটাতে তখন এসবে কিছু যায় আসে না। তবে হ্যাঁ, যখন প্রেশার অনেক বেশি থাকে, আশেপাশে ফিল্ডাররা চেঁচামেচি করে, তখন মেবি চাপ বেড়ে যায়। যখন আপনার অস্ট্রেলিয়ান প্লেয়ারদের সঙ্গেও তর্ক বিতর্ক হয়, তো তার কি কারণ থাকে? পাকিস্তানেরটা যেমন বোঝা যায়, কারণ সম্পর্কটা এরকম। দেখুন, অনেক দিন ধরে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া হ্যাভ বিন দ্য টপ টিমস ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি দেখেন, অস্ট্রেলিয়াকে যদি কেউ ভালো কম্পিটিশন দিয়ে থাকে, সদ্য ইংল্যান্ড হারিয়েছে ওদেরকে, নো ডাউট, কিন্তু তার আগে যদি কেউ ওদেরকে হারিয়েছে সেটা কিন্তু হলো ইন্ডিয়া, সেটা অস্ট্রেলিয়াতে গিয়েই হোক বা ইন্ডিয়া। মানুষ তো খুবই খুশি হয়েছিল যে রিকি পন্টিং এর অ্যারোগেন্সকে চ্যালেঞ্জ করেছিল গৌতম গম্ভীর। যখনই আমি অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলতে যাই তখনই চেষ্টা থাকে ভালো করার, যাতে লোকে জানতে পারে যে বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ডের এগেনস্টে, ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ডের এগেনস্টে আপনি যখন রান করতে পারেন তখন একটা আলাদা স্যাটিসফ্যাকশন হয়। IPL এর সময় আমি শুনেছি যখন আপনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন, তখন ড্যানিয়েলের সঙ্গেও আপনার অনেক কথা কাটাকাটি হয়েছিল। ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে আমি সেভাবে চিনতামও না, আর ওর সঙ্গে তেমন ইন্টারাকশনও হতো না। আমি শুধু ওকে এটুকুই বলেছিলাম, না আমি আপনাকে জানি না, ভবিষ্যতে জানতে চাই। কিন্তু টিভিতে যারা দেখে বা যেসব রিপোর্টার রিপোর্ট করে বা যেসব পাবলিক দেখে, তাদের মনে হয় যে গৌতম গম্ভীর পারলে উল্টো দিকের লোকটার ঘাড় মোটকে দেয়। না স্যার, আমি তো এতটা শক্তিশালীও নই যে কারোর ঘাড় মোটকে দেবো। তবে হ্যাঁ, এটা চেষ্টা করি যে মাঠে যখন নামবো তখন ম্যাচ জিতি, আর অন্য কিছু আমার মাথায় থাকে না। কারণ খবরের কাগজে এভাবে খবর ছাপে, আমি হেডলাইন দেখেছি, আবার ক্ষুব্ধ হলো গম্ভীর, আবার সে বিশৃঙ্খলা। এত কিছু বিশৃঙ্খলা তো ঘটেনি স্যার, কোনো ঝড় আসেনি। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় রাগ হয়ে যায়, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনি যেমনভাবে ম্যাচিওর হতে থাকেন, আমি অনেক কিছু শিখেওছি। যেমন শেন ওয়াটসনের সঙ্গে এগেনস্টে যা ঘটেছিল, আমাকে ব্যান করা হয়েছিল তারপরে, তো এর থেকে আমি অনেক কিছু শিখেছি যে কোনোভাবেই আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যান হতে পারি না, বিকজ ব্যান হয়ে যাওয়া একটা অনেক বড় ট্যাগ, অনেক ঝামেলার পর সেটা থেকে বেরোনো যায়। তো এরপর আমি বুঝতে পেরেছিলাম যে ওইসব না হওয়াই ভালো। আই থিঙ্ক আই হ্যাভ কন্ট্রোলড আ লট, বাট ওয়ান্স আ ওয়াইল উত্তক্ত কথাবার্তা, তর্ক হয়, ঠিক আছে, ওটা তর্ক অবধি তো ঠিক আছে, কিন্তু এই কোনোই মেরে দেওয়া, এটা তো ওটা আই থিঙ্ক ওটা অনেস্টলি আমার এখনো মনে হয় ওটা আমি জেনে বুঝে করিনি। ইট জাস্ট হ্যাপেন্ড বিকজ আমি সেকেন্ড রান নেওয়ার জন্য ছুটছিলাম, অ্যান্ড ইট জাস্ট হ্যাপেন্ড ইন দ্য মোমেন্টাম। কিন্তু ঠিক আছে, ওটা হয়ে গিয়েছে, ম্যাচ রেফারি আমাকে ব্যানও করে দিয়েছিল, দ্যাট ইজ ফাইন। কিন্তু তারপর আমি বুঝতে পারি এসব ঘটনা না ঘটাই ভালো, আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। গৌতম, যখন ফাইনালে আমরা জিতলাম আর তারপর শাহিদ আফ্রিদি পাকিস্তানে গিয়ে একটি মন্তব্য করেন এবং আপনাকে রেফার করে উনি বলেন যে যারা ভারতীয় ওদের মন পাকিস্তানিদের মতো বড় হতে পারে না, আর উনি বলেন যে আপনি অত পরিষ্কার আর বড় মনের নয়, যে ধরনের কথা আপনি বলেছিলেন। আমি শাহিদ আফ্রিদিকে নিয়ে একটাই কথা বলতে চাই যে ও আজও সেই বয়সেই আছে যে বয়সে ও খেলা শুরু করেছিল। ও অ্যাজ আ ইন্ডিভিজুয়াল বড় হয়নি। 16 বছর বয়সে ও ডেবিউ করেছিল। ও আজও বুদ্ধির দিক থেকে ও মানসিকভাবে এখনও 16 বছরেরই রয়েছে। বিকজ যেভাবে ও কমেন্ট করেছে এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারি না ওর ব্যাপারে। কারণ আমার এখনও মনে আছে যে আমি এই কথাটা বলেছিলাম যে আমরা ম্যাচ যদি জিতি, ওয়ার্ল্ড কাপ জিতি, তা শুধু 26/11-এর ভিক্টিমদের জন্যই হবে। এতে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করিনি, কিছুই না, ওটা শুধুমাত্র আমার পার্সোনাল উইশ ছিল। এই কথাটা যদি শাহিদ আফ্রিদি নিজের শব্দ বসিয়ে নিজের মতো করে বলেন, একদমই মন গড়া কথা বলেছেন। আপনি বলেছিলেন যে এই জয় হলো একটা ট্রিবিউট ওই ভিকটিমদের জন্য যারা 26/11-এ প্রাণ হারিয়েছিলেন। আর ওটা আমার একেবারেই পার্সোনাল উইশ ছিল। যদি আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ওই জয় আপনি কাকে ডেডিকেট করতে চান, তো সেটা আপনার উইশ অনুযায়ী আপনি বলবেন। তো সেটাও সেম ছিল, আমার ইচ্ছে ছিল যে আমার ওদের ট্রিবিউট দেওয়া, মানে 26/11-এর ভিকটিমদেরকে। বাকি যেভাবে ও কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, আই থিঙ্ক এতেই বোঝা যাচ্ছে যে ও আজও একই বয়সে আটকে রয়েছে যে বয়সে ও শুরু করেছিল, 16 বছরেই রয়েছে। তো ওকে একটু ম্যাচিওর হতে হবে তাড়াতাড়ি। তবে এখনো যখন হয়নি, তবে মনে হয় না আর পরেও হবে। গৌতম, এটা কি সত্যি যে আপনি যদি ক্রিকেট না খেলতেন তাহলে আপনি আর্মিতে থাকতেন? 100%। আই থিঙ্ক আজও আমার প্রথম প্রেম এবং আমার প্যাশন হলো আমি, আর এটা একদম শুরু থেকে রয়েছে। আর আজও যদি আমাকে আমার আলটিমেট ড্রিম কি জিজ্ঞেস করেন, তো
আমার এটাই মনে হয় যে আমি কিছু যে কোনোভাবে আর্মিতে যুক্ত হতে পারি বা আর্মির লোকেদের সাহায্য করতে পারি। আই থিঙ্ক দ্যাটস মাই আল্টিমেট ড্রিম। আর স্কুলেও আমার সবসময় মনেই হতো যে আমি আর্মিতে যাব, কিন্তু ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি ক্লাস 12-এ আমি যখন রঞ্জি ট্রফি খেলে ফেলি তখন সবাই আমার বাড়ির লোকে আমাকে বুঝিয়েছিল যে তুমি শুধু এক ধাপ পিছিয়ে রয়েছো ইন্ডিয়া খেলার জন্য, রঞ্জি ট্রফিতে ভালো খেললে তুমি, তারপর ইন্ডিয়া টিমে খেলতেও পারবে। তো আমি 12তে রঞ্জি ট্রফি খেলে ফেলি, আর তখন এটাই কারণ ছিল যে আমি কন্টিনিউ করি। কিন্তু আজও আমার সবথেকে বড় প্যাশন আর্মি। তার মানে আপনার মধ্যে অ্যাগ্রেশন আছে, ক্ষোভ আছে, যেটা আপনি পাকিস্তানের বিরুদ্ধেই প্রকাশ করতে চান, সেটা আর্মি হোক বা ক্রিকেট। না স্যার, স্যার শুধুমাত্র পাকিস্তানের এগেনস্টেই নয়, আমার মনে হয় যে নিজের দেশের জন্য কিছু করাটা খুবই জরুরি। বিকজ আমাদের এমন লোকজন প্রয়োজন যে নিজের থেকে নিজের দেশের কথা বেশি ভাববে। তো আমার সবসময় এটাই স্বপ্ন ছিল যে কোনোভাবে আমি দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি। তো ওই সময় আমার মাথায় এটাই ছিল যে আই থিঙ্ক আমার কাছে দেশের সবথেকে বড় হিরো হলো এই দেশের সেই সেনারা যারা সর্বক্ষণ আমাদের দেশকে প্রোটেক্ট করে চলেছে। তা সে আর্মি হোক, নেভি হোক বা এয়ারফোর্স হোক। আই থিঙ্ক বাকি যে যত ইচ্ছে নাম করুক, ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স টু মি। তা সে ক্রিকেটার হোক বা বলিউড স্টার হোক বা পলিটিশিয়ান হোক। আসলে অ্যাকচুয়াল ফেম বা অ্যাকচুয়াল হিরো হলো এই দেশের সেনারা বা আর্মিতে যারা রয়েছেন, যারা এই দেশকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। তো দ্যাট ইজ মাই হার্ট গোজ ফর দেম। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার একমাত্র স্বপ্ন কি, তো আমি বলবো আমি যদি আর্মির জন্য কিছু করতে পারি সারা জীবনে, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আপনি বলছেন যে দেশের জন্য করা উচিত, কিন্তু অনেকের মনেই এই প্রশ্নটা আছে যে ক্রিকেটারের কাছে দেশ আগে না টাকা। কিন্তু এই অভিযোগ আমি একটু পরে আনবো, একটা বিরতি নেব, আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর গৌতম গম্ভীরের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে। স্যার বড় প্লেয়ার তো আই থিঙ্ক মানুষজন বানায়, বড় কেউ হয়ে আসে না। টু বি অনেস্ট, আমার কাছে সব প্লেয়ারই একরকম, সেটা ইন্ডিয়া টিমের যে কেউ হতে পারে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা অভিযোগ আনছি, প্রশ্ন করছি গৌতম গম্ভীরকে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ক্রিকেট স্টার গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি শুধু টাকার জন্যই খেলেন। গৌতম বলছিলেন, পরামর্শ দিচ্ছিলেন যে প্রত্যেককে দেশের জন্য কিছু না কিছু করতে হবে, কিন্তু ইমপ্রেশনটা হলো যে শুধু আপনি নন, অধিকাংশ ক্রিকেটারই নাকি টাকা কামানোর জন্য ক্রিকেট খেলে। কিন্তু কিভাবে? দেখুন, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আমি জানতে পেরেছি যে টেস্ট ক্রিকেট খেললে 7 লাখ টাকা পাওয়া যায়, ওয়ানডে খেললে 4 লাখ টাকা পাওয়া যায়, আর আইপিএল যদি গৌতম গম্ভীর খেলেন তাহলে 79 লাখ টাকা পান। তো স্বাভাবিক 79 লক্ষ টাকা ছেড়ে দেবেন? দেখুন স্যার, যদি এটা কেউ হয়তো জানে না, এটা অনেকেই, যে ধরুন যদি আপনি 5টা ম্যাচ আইপিএলের খেলেন, তবে 5টা ম্যাচ খেলার জন্য আপনি পুরো টাকাটা পাবেন। তো এর কোনো এই যেমন পিছনে অনেক লোক অনেক কথাই বলেছেন যে 5টা ম্যাচের পর আমি হয়তো আর নাই খেলতাম, আর যদি না খেলতাম তাতে কিছু যেত আসতেও না। এর আগে এরকম কন্ট্রোভার্সি ছিল যে আমি ওয়েস্ট ইন্ডিজ ট্যুর মিস করেছি, আইপিএল মিস করিনি। বিশন সিং বেদি, যিনি আমাদের ফর্মার ক্যাপ্টেন ছিলেন, উনি বলেছিলেন যে গৌতম গম্ভীর এপ্রিল মাসে ওয়ার্ল্ড কাপ চলাকালীন চোট পেয়েছিল, কিন্তু আইপিএল খেলার জন্য উনি সেই মুহূর্তে চিকিৎসা করাননি। এটা কি সত্যি? তো প্রথমে তো উইথ ডিউ রেসপেক্ট টু মিস্টার বেদি, বলার আগে ওনার ফ্যাক্ট জানা উচিত ছিল যে আসল সত্যিটা কি। প্রথমত আমি এমন কোনো চোট পাইনি, সেটা সামান্য একটা ক্ষত ছিল। ক্রিকেটার হয়ে ওনার এটা জানা উচিত ছিল যে ক্রিকেট যারা খেলে অধিকাংশ সময় এরকম ছোটোখাটো চোট সবাই কিন্তু পেয়ে থাকেন, এটাই খুবই স্বাভাবিক। তো ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমি রান নিতে গিয়ে পড়ে গিয়েছিলাম, কিন্তু তারপর অবভিয়াসলি এত আনন্দ ছিল যে কাঁধের ব্যথার কথা ভুলেই গেছিলাম আনন্দের চোটে। 2 দিন পর আমার কাঁধে ব্যথা শুরু হয়, এবং তারপর আমি ফিজিওকে দেখাই, আর ফিজিওকে দেখানোর পর উনি বলেন তেমন কোনো চোট নয়। তারপর আমি খেলতে থাকি, পুরো আইপিএলে আমি পুরো ফিট হয়ে খেলেছি, ফিল্ডিং করেছি, পুরো দস্তু থ্রো করেছি। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের যে লাস্ট ম্যাচ ছিল, লিগ ম্যাচ কলকাতায়, সেখানে আমি আবার পড়ে যাই ফিল্ডিং করতে গিয়ে। তারপর আমি আবার থ্রো করি, আর তারপর সেই চোট বা ওই ব্যথাটা আবার বেড়ে গিয়েছিল। তো আমার মনে আছে যে 22 তারিখে আমাদের সেই ম্যাচ ছিল, আর তারপর ব্যথাটা এতই বেড়ে গিয়েছিল যে ম্যাচের পরে আমরা সিদ্ধান্ত নিই যে এমআরআই করাতে হবে। 23 তারিখে আমরা বম্বে পৌঁছে এমআরআই করাই। 22ন্ডে কলকাতাতে ম্যাচ ছিল, আর 25তে প্লে অফের ম্যাচ ছিল। তারপর 23র্ডে আমি ফিজিওর সঙ্গে গিয়ে সকালে, মানে টিম বিকেলে আসছিল, আর আমি সকালে এমআরআই করাই। 24তে এমআরআইয়ের রিপোর্ট আসে, কারণ একদিন পরে এমআরআইয়ের রিপোর্ট আসে। 24th রাতে এমআরআইয়ের রিপোর্ট আসে, আর 25তে আমাদের প্লে অফের ম্যাচ ছিল। আমি আপনাকে এক্স্যাক্ট কথাটা বলছি, 25তে আমাদের প্লে অফের ম্যাচ ছিল। ফিজিও আমাকে বললো যে রিপোর্ট এসে গেছে। আমি বললাম রিপোর্ট যাই আসুক, আমি এই ম্যাচ খেলবো, এটা আমার পার্সোনাল ইচ্ছে। তো উনি বললেন টিমের সঙ্গে একবার ডিসকাস করতে। আমি বললাম রিপোর্ট যাই হোক না কেন, এই ম্যাচ আমি খেলবো, কারণ এই প্রথমবার কেকেআর প্লে অফ ম্যাচে সুযোগ পেয়েছিল। আমি ক্যাপ্টেন হয়ে কোনো রকমভাবেই
না খেলে টিমকে বিপদে ফেলতে পারবো না। আমি শুধু এটাই জানতে চেয়েছিলাম যে যদি এই ম্যাচে আমি খেলি তো কতটা এফেক্ট হতে পারে বা হতে পারে না। হি সেড খুব একটা এফেক্ট হবে না আর খুব ক্ষতিও হবে না। আই সেড কিছু হোক বা না হোক আমি এই ম্যাচটা খেলবো, আর এটা আমার পার্সোনাল দেখুন, ডিসিশন। আপনি চোট পেয়েছিলেন, এমআরআই এর রিপোর্ট আপনি দেখেননি, অথচ আপনি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো লোকে তো ভাবতেই পারে যে এই পুরোটাই টাকা দেখুন, কামানোর একটা ছল। দ্যাট টাইম আমার মাথায় শুধু এটাই ছিল যে কেকেআর আমাকে এত সাপোর্ট করেছিল, সাপোর্ট স্টাফ ওনারা আমাকে এত সাপোর্ট করেছে। তাছাড়া প্রথমবার 3 বছরে কেকেআর প্লে অফ খেলার সুযোগ পেয়েছিল। তাই যদি ইঞ্জুরি থেকেও থাকে বা আমার শোল্ডারে যদি আমার ইঞ্জুরি থেকেও থাকে, আমি এই ম্যাচটা খেলতে চাই, কারণ কোনোভাবেই আমি আমার টিমকে বিপদে ফেলতে পারি না। এক্স্যাক্টলি এটাই হয়েছিল। যদি কিছু লুকোনোরই হতো তাহলে প্রথম কথা হলো 24 তারিখে আমি বিসিসিআইকে মেইলই করতাম না আমার স্ক্যানগুলো। 24th রিপোর্ট এসেছিল আর আমি 25th স্ক্যানগুলো মেল করে দিই। আমি 25 তারিখে না করে 26 তারিখেও কিন্তু মেল করতে পারতাম, কিন্তু আমরা 25 তারিখেই মেল করি এই কারণে, কারণ আমি কিছু লুকোতেই দেখুন, চাই। যে ইমপ্রেশন তৈরি হয়েছিল যে আপনি যদি চোট না লুকোতেন তবে বিসিসিআই আপনাকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে সিলেক্ট করতো না। স্যার সিলেক্টর জানতো না যে আপনার কতটা চোট ছিল। না স্যার, সত্যি কথা হলো সেরকম চোট তো ছিলই না। আর ইনজুরি সিলেকশন যখন আইপিএল এর সময় হয়েছিল আর আমি চোট পেয়েছিলাম 22 তারিখে, কিন্তু তার আগেই আমি ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট হয়ে গিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজের জন্য। কিন্তু তখন তো আমি ইনজুর্ড ছিলাম না। যদি এমন কিছু ঘটতো তাহলে আমি নিজেই সিলেক্টরদের বলতাম যে আমি যেতে পারবো না, তোমরা আমাকে ক্যাপ্টেন যদি বানিও না। 25 তারিখের ম্যাচটা না খেলতেন, আপনার চোটও সেরে যেত, ওয়েস্ট ইন্ডিজ চলে যেতেন, দেশের জন্য খেলতেন, তাই না? স্যার যদি 24 তারিখে আমাকে ফিজিও বলতো যে 4 থেকে 6 সপ্তাহের একটা ব্রেক চাই, তাহলে তো সেক্ষেত্রে আমি ওয়েস্ট ইন্ডিজ যেতেই পারতাম না। লোকজনকে এটা বুঝতে হবে যে ফিজিও যখন বললো যে 4 থেকে 6 সপ্তাহ খেলা যাবে না, তো 25 তারিখের ম্যাচ খেলি বা না খেলি তাতে কিছু যাবে আসবে না। একটা ম্যাচ খেললে তেমন কিছু ক্ষতি হবে না। আমি তেমন কিছু করিও নি। আমি তাড়াতাড়ি আউট হয়ে যাইনি, আর না আমি ইনজুরিতে খুব প্রেশার দিয়েছি। 4 থেকে 6 সপ্তাহ রেস্ট বলে দিয়েছিল, কিন্তু একটা ম্যাচে কিছু যায় আসে না। তো আমাকে নিয়ে এই যে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল যে আমি 25-এর ম্যাচ যদি না খেলতাম তাহলে আমি ওয়েস্ট ইন্ডিজ যেতে পারতাম, ইট ইজ অল ফলস অ্যান্ড দের ইজ নো ট্রুথ ইন দিস। তাহলে এরকম ইমেজ কেন তৈরি হয় যখন খবরের কাগজে আমরা দেখি, টিভি নিউজে দেখি যে গৌতম গম্ভীরকে শাহরুখ খান 11 কোটি দিয়ে কিনে নিয়েছে? স্যার হ্যাঁ, এইটা আই থিঙ্ক এখন যেহেতু পাবলিক জেনে গিয়েছে যে আমরা কত টাকা পাই, আমার ধারণা সেই কারণেই তারা বলেন যে আমরা টাকার জন্য খেলি, কিন্তু তেমনটা পাবলিকের তো মনে হবে যেহেতু কিনে নিয়েছে আপনাকে খেলতেই হবে। একদমই না। আই থিঙ্ক দিস ইজ অ্যাবসলিউটলি রং। শাহরুখ এমন একজন মানুষ, আই থিঙ্ক উনি আজ পর্যন্ত পুরো টুর্নামেন্টে আমাকে প্রেশারাইজ করেনি যে আমাকে খেলতেই হবে যেভাবেই হোক। কোনো ওনারই না বা কোনো সাপোর্ট স্টাফই কথা বলে। ওই যে শেষ ম্যাচটা ছিল, ওই সময় কেকেআর এর তরফ থেকে অথবা শাহরুখ খানের তরফ থেকে কোনো রকম চাপ আপনাকে দেওয়া হয়নি? কিচ্ছু না, কেউ কিচ্ছু বলেনি। ওটা আমার পার্সোনাল ডিসিশন ছিল, কারণ আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমার টিমকে লেট ডাউন করতে পারি না। অবশ্যই আমার উপর কেকেআর এর রেসপন্সিবিলিটি ছিল, কারণ ওনারা আমাকে কিছু ভেবেই ওরা আমাকে ক্যাপ্টেন বানিয়েছিল। তো ওরা যদি আমার উপর বিশ্বাস করে কেকেআর এর রেসপন্সিবিলিটি দিতে পারেন যে এই ম্যাচটা খেলতে হবে, সেই জন্য আমি ম্যাচটা খেলেছি। আর শাহরুখ যেরকম ধরনের একজন মানুষ, ও আমাকে কখনোই এই কথাটা বলেনি যে যেভাবেই হোক তোমাকে এই ম্যাচটা আজকে খেলতেই হবে। আই থিঙ্ক ওটা আমার পার্সোনাল ডিসিশন ছিল, এর সঙ্গে কেকেআরের কোনো সম্পর্কই নেই, কারণ ডিসিশনটা আমার ছিল যে ওই ম্যাচটা আমি খেলবো। সুতরাং লোকের বলার আগে কি বলছে সেটা ভেবে বলা উচিত। পাবলিক এটাও জানতে চায় যে কিভাবে আপনি সব থেকে দামি ক্রিকেটার হয়ে উঠলেন। অনেক বড় বড় ক্রিকেটার ছিলেন যাদের নিলাম চলছিল, সেখানে গৌতম গম্ভীরের ওপর শাহরুখ খান 11 কোটি টাকা ঢাললেন। স্যার বড় প্লেয়ার তো আই থিঙ্ক মানুষজন বানায়, বড় কেউ হয়ে আসে না, টু বি অনেস্ট। আমার কাছে সব প্লেয়ারই একরকম, সেটা ইন্ডিয়া টিমের যে কেউ হতে পারে। আই থিঙ্ক ফর মি এভরিওয়ান ইজ ইকুয়াল, ফ্রম ঈশান টু বিরাট টু এনিওয়ান টু MS ধোনি, এভরিওয়ান ইজ ইকুয়াল। যখন আপনি দেশের জন্য খেলছেন তখন তার মধ্যে বড় ছোট কেউ হয় না। তবে হ্যাঁ, যদি শাহরুখ খান এবং বাকি সব ফ্র্যাঞ্চাইজি আমাকে নিয়ে যদি কিছু ভেবে থাকে, আমায় ভরসা করে যে আমি আমার 100% দিতে পারবো, টিমের জন্য ভালো পারফর্ম করতে পারবো, হয়তো সেই কারণেই। আর আপনি যদি একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলেন তাহলে আপনি কখনো এক্সপেন্সিভ প্লেয়ার হতে পারবেন না। যখন 3টে বা 4টে ফ্র্যাঞ্চাইজি আপনাকে নিতে চায় তখনই কিন্তু আপনার রেটটা বাড়তে পারে। বাট আই থিঙ্ক শাহরুখ খান যখন আমার উপরে ট্রাস্ট করেছিল, তখন সেটা আমার পার্সোনাল রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায় যে যখন উনি আমার বিশ্বাস রেখেছেন তখন আমার সেটা দায়িত্ব বর্তায় যে আমিও সেই রেসপন্সিবিলিটির পালন করি। হয়তো এইটাই একটা কারণ ছিল যে আমি ওই ম্যাচটা খেলতে চাইছিলাম, মানি পয়েন্ট অফ ভিউ থেকে নয়, ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু এটা আপনার খারাপ লাগেনি যে আদতে আপনি দিল্লির মানুষ, আপনি দিল্লিতে বড় হয়েছেন, দিল্লিতে খেলেছেন, কিন্তু আইপিএল এর জন্য আপনি বাবুমশাই হয়ে গেলেন? আই থিঙ্ক দ্য অ্যামাউন্ট অফ সাপোর্ট আই হ্যাভ গট ফ্রম দ্য এন্টায়ার ক্যালকাটা পিপল, যতটা ভালোবাসা আর সাপোর্ট আমি পেয়েছি, ওরা সবাই আর ভালোবাসা পেলেন। কলকাতার মানুষ তো রেগে গিয়েছিল, কারণ শাহরুখ দাদাকে সরিয়ে আপনাকে ক্যাপ্টেন বানিয়েছিলেন। দেখুন স্যার, প্রথম ম্যাচে আপনাকে সত্যি কথা বলবো, প্রথম ম্যাচে খুব বেশি লোক আসেনি, কিন্তু তারপর যদি আপনি দেখেন প্রতিটা ম্যাচে হাউসফুল ছিল। আর ইডেনের হাউসফুল মানে
যে পাবলিক কিন্তু আপনাকে সাপোর্ট করছে, যেখানে 70-75 হাজার লোকের ক্যাপাসিটি, আর তারা যদি আপনাকে সাপোর্ট করে তাহলে বোঝাই যায় যে আই থিঙ্ক পিপল ওয়ান্ট টু সি। কিন্তু আমি তো শুনেছি কলকাতাতে সবাই একজনকে ক্রিকেটার হিসেবে মানেন, তিনি হলেন সৌরভ গাঙ্গুলি। পাবলিক মাঠে ওনারই খেলা দেখতে যান। দেখুন, না, এটা একেবারেই সত্যি নয়। আর যদি এটা সত্যি হতো তাহলে লোক তো ম্যাচ দেখতেই আসতো না। হ্যাঁ, প্রথম ম্যাচে এটা আমি স্বীকার করি যে লোক কম ছিল, কিন্তু তারপর 6টা ম্যাচে পুরো ক্রাউড, মানে স্টেডিয়াম একেবারে ফুল ছিল। অনেকের তো এই মত যে আইপিএল কে কিন্তু সেই ভ্যালু দেওয়া হয় না। যেমন উদাহরণ দিচ্ছি রিকি পন্টিং এর, উদাহরণ দিচ্ছি মাইকেল ক্লার্কের। ওনারা আইপিএল এই জন্য খেলেননি কারণ দেশের জন্য ওনাদের পরে টুর্নামেন্ট খেলতে হতো, কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটারদের এই ব্যাপারটা আমি দেখিনি। দেখুন, আইপিএল হলো বিসিসিআইয়ের একটা টুর্নামেন্ট, আইপিএল একটা ডোমেস্টিক টুর্নামেন্ট। তো ইন্ডিয়ান ক্রিকেটাররাই যদি আইপিএল না খেলে তাহলে আইপিএল চলবে কি করে? লোক ভুলে যায় যে আইপিএল আমাদেরই একটা টুর্নামেন্ট, ঠিক যেমন রঞ্জি ট্রফি, দেওদার ট্রফি বা দিলীপ ট্রফি এরকম ডোমেস্টিক টুর্নামেন্ট। তবে লোক শুধু আইপিএল এর টাকাটাই দেখে, কিন্তু এর পজিটিভ দিকটাও তো ভাবতে হবে। কত ভালো ভালো ক্রিকেটারকে আমরা পেয়েছি, আমাদের স্ট্রেংথ কতটা বেড়েছে আইপিএল থেকে। সামওয়ান লাইক ইউসুফ পাঠান, রবীন্দ্র জাডেজা, গোনি, এই ছেলেরা যেমন ঋদ্ধিমান সাহা, এরা সবাই আইপিএল খেলে ইন্ডিয়াকেও রিপ্রেজেন্ট করেছে। যখন বলা হয় যে পুল অফ প্লেয়ার্স আর টিম স্ট্রেংথ বাড়াতে হবে, তো এভাবেও এটা দেখা যায় যে আইপিএল খেলে টিমের স্ট্রেংথ কতটা বেড়েছে, যার সুযোগ কিন্তু অন্যান্য দেশগুলো পায়নি। আমার এখনো মনে আছে যখন অ্যান্ড্রু ফ্লিনটফ বলেছিল, যখন আমরা 6-0 ইংল্যান্ডকে হারিয়েছিলাম ইন্ডিয়াতে, তখন ও বলেছিল যে ইন্ডিয়া আমাদেরকে 6-0 হারাতে পেরেছে, তার একমাত্র কারণ হলো আইপিএল। কারণ এখন ইন্ডিয়ান প্লেয়াররা অনেক ফ্রিলি খেলে, ওরা অনেক বেশি ফ্রিডম পেয়েছে এবং অনেক সিকিউরিটি পেয়েছে, কারণ ওরা আইপিএলে ভালো খেললে ওরা অনেক ফ্রি হয়ে খেলে। তো আইপিএল এর অনেক পজিটিভ দিক আছে। আইপিএল আপনাকে এত প্লেয়ার দিয়েছে, তো আপনারা শুধু এটা কেন ভাবেন যে আইপিএল শুধু পয়সার জন্যই খেলে সবাই? আইপিএল অনেক নতুন ট্যালেন্টও দিয়েছে। আইপিএল থেকে বহু প্লেয়ার ইন্ডিয়া খেলেছে। দেখে মনে হয় যে নাটক বেশি, খেলা কম। দেখুন, হয়তো বাইরের লোকের মনে হতেই পারে যে আইপিএলে অনেক বেশি নাটক হয়, কিন্তু কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করলে সে বলবে এই খেলার প্রেশারও ইন্ডিয়ার যে কোনো টুর্নামেন্টের মতোই বড়। আইপিএলে সব তাবড় ক্রিকেটাররা খেলে, প্রত্যেক টিম সমানভাবে ব্যালেন্সড। আইপিএলে ক্রিকেট ভালো না হলে আইপিএল কোনোদিন সাকসেসফুল হতো না। আমি আপনার কাছে জানতে চাই, আপনি এত ভালো দেখতে তবুও আপনাকে কোনো বিজ্ঞাপনে দেখা যায় না, এটা নিয়ে আপনি কি ভাবছেন বলুন? দেখুন, আমি একজন ক্রিকেটার এবং আমার কাজ হলো ক্রিকেট খেলা, ফিল্ডে গিয়ে পারফর্ম করা। বাকি কিছু যদি আসে তাহলে সেটা আসবে, কিন্তু আমি এটা নিয়ে কখনো খুব একটা ভাবি না, কারণ শোবিজ নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। কারণ আমাকে সিলেক্ট করা হয়েছে ক্রিকেট খেলার জন্য এবং রান বানানোর জন্য, আর বাকি সবকিছুর জন্য অন্য লোকজন আছে, তার একটা আলাদা ইন্ডাস্ট্রি আছে। আমাকে যখন সিলেক্ট করা হয় তার মানে এটা নয় যে আমি বেশি অ্যাড করি বা না করি। আমার কাজ হলো রান করা আর ইন্ডিয়াকে জেতানো এবং ভালো পারফর্ম করা। আমি শুধু এটা নিয়েই ভাবি, আর বাকি কিছু যদি এর সঙ্গে আসে। উনি বলছেন আপনি এত ভালো দেখতে, আপনি সিনেমাতে অভিনয় করতে পারতেন। কারণ এমন অনেক ক্রিকেটার আছেন যাদের দেখতে হয়তো অতটা ভালো নয়, কিন্তু তাদের ফিল্ম স্টারদের সাথে সবসময় দেখা যায়। স্যার, আমি এ ব্যাপারে কখনো অনেস্টলি ভাবিনি এ বিষয়ে, আর আমার কোনো শখও নেই এ নিয়ে। আই থিঙ্ক যতদিন ক্রিকেট খেলবো মন দিয়ে খেলবো এবং দেশকে জেতানোর চেষ্টা করে যাব। বাকি অন্য কিছু যখন শেষ হবে তখন ভাববো, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়ার মতো কোনো উদ্দেশ্য আমার নেই। কিন্তু যখন শাহরুখের সাথে থাকেন তখন কি আপনার মনে হয়? না স্যার, কখনোই না। আই থিঙ্ক ওনার আলাদা ইন্ডাস্ট্রি আর আমার আলাদা। আমার কাজ হলো ক্রিকেট খেলা এবং ভালো পারফর্ম করা, এই পর্যন্তই সীমিত থাকতে দিন স্যার, বাস। বাকি আর কিছু আমার কোনো শখ নেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়ার। গৌতম, খুব ভালো বললেন। আপনি নিজের ফিল্ডেই কাজ করতে চান। অনেকগুলো প্রশ্ন আপনাকে আমরা করলাম, আর সবকটা প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে দিয়েছেন। আমরা একটা ছোট্ট ব্রেক নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ অমিত ভান্ডারীর রায় আজকের মোকদ্দমার। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম বিখ্যাত ক্রিকেটার গৌতম গম্ভীরের ওপর। আমরা জানার চেষ্টা করলাম ওনার থেকে যে আজকাল ক্রিকেটাররা কি শুধু টাকার জন্যই খেলেন? ক্রিকেটারদের কাছে কি দেশ পরে আর টাকা আগে? আমরা এও গৌতমকে জিজ্ঞেস করলাম যে উনি নার্ভাস কেন হয়ে যান এবং সেঞ্চুরি করার আগে উনি আউট কেন হয়ে যান। আমরা এটাও জানতে চাইছি যে ওনার ইনসিকিউরিটি ফিল করার কি রহস্য। আপকে আদালতে এবার সময় আজকের জাজ অমিত ভান্ডারীর রায়দানের। যতটা আমি গৌতম গম্ভীরকে চিনি, ছোটবেলা থেকে আমরা রুম পার্টনারও ছিলাম, যদি এই খবর কেউ জানে না। গৌতম আজ অব্দি যা যা ম্যাচ খেলেছে, সেটা আন্ডার 19 হোক বা ইন্ডিয়ার জন্য, আমার কখনো মনে হয়নি খেলার মতো রিল্যাক্সড হয়ে আছে। সবসময় চেষ্টা করেছে রান বানানোর।
পারফর্ম করে ইন্ডিয়াকে জেতানোর। গৌতমের কাছে টাকা কোনোদিনই ক্রিকেটের ঊর্ধ্বে নয়। আজ অব্দি দিল্লিতে যেসব ছেলেমেয়েরা ক্রিকেট খেলতে চায় তাদেরকে গৌতম যথাসাধ্য হেল্প করে, এবং যারা রঞ্জি খেলছে তাদের অনেকেই গৌতমের জন্যই সুযোগ পেয়েছে, সিলেক্টার্সদের জন্য নয়। তাই এই ব্যাপারে আমি নির্ণয় দেবো যে গৌতমকে সসম্মানে যেন যাবতীয় অভিযোগ থেকে মুক্তি করে দেওয়া হোক, এবং আমি নিষ্পত্তি করে দিলাম গৌতমকে যাবতীয় অভিযোগ থেকে মুক্ত করে দিচ্ছি আমি, এটাই আমার নির্ণয়। আমরা আশা রাখবো গৌতম গম্ভীর ঠিক এই ছন্দেই খেলতে থাকবেন, দেশের জন্য রান বানাবেন এবং ইন্ডিয়াকে জেতাতে থাকবেন এবং নিজেও ক্রিকেটে উচ্চ শিখরে পৌঁছবেন। আমাদের অনেক শুভকামনা রইল। আমরা চাইবো আগামী দিনে গৌতম গম্ভীর ভারতের ক্যাপ্টেন হন। সকলের মনেই সুপ্ত ইচ্ছা থাকে। আজকের মামলা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ভালো থাকবেন। নমস্কার।